আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সর্বশেষ জরিপে কে এগিয়ে গেল, বিএনপি না জামাত? নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সার্জিস আলমকে জরিমানা। নির্বাচনের পর কবে দায়িত্ব হস্তান্তর জানালো সরকার, জামাতের ইশতেহারে 5টিতে হ্যাঁ 5টিতে না। অ্যাপস্টেইনের ভয়ঙ্কর পরিকল্পনা শুনে ভয় পেয়েছিলেন তার আইনজীবী নিজেও। আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভোটারদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে পরিচালিত এক মতামত জরিপে দেখা গেছে 93% বেশি মানুষ এবার ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ এর বাংলাদেশ ইলেকশন পাবলিক অপিনিয়ন স্টাডিজের যৌথভাবে পরিচালিত এই জরিপের ফল বুধবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সিআরএফ এর স্ট্র্যাটেজিক কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ জানান, 2025 সালের 20 নভেম্বর থেকে 2026 সালের 31 জানুয়ারি পর্যন্ত দেশের 64 জেলার 180টি আসনে 11,038 জন ভোটারের উপর 2 ধাপে এই জরিপ চালানো হয়েছে। ভোট স্থানান্তরের প্রবণতা ও রাজনৈতিক মেরুকরণ জরিপের সবচেয়ে আলোচিত তথ্য হলো সাবেক সরকারি দল আওয়ামী লীগের ভোটারদের গতিপথ। দেখা গেছে আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন তাদের 48.2% এবার বিএনপিকে ভোট দেওয়ার পরিকল্পনা করছেন। এছাড়া 29.9% জামাতকে এবং 6.5% জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। 13% ভোটার অন্য দলগুলোর দিকে ঝুঁকছেন। নতুন প্রজন্মের ভোটারদের মধ্যেও জামাতের প্রতি প্রবল ঝোঁক দেখা গেছে। 2008 সালের পর প্রথমবার ভোট দেবেন এমন তরুণদের 37.4% জামাতকে, 27% বিএনপিকে এবং 17% এনসিপিকে ভোট দিতে চান। নির্বাচনী ইস্যু ও ভোটারদের অগ্রাধিকার জরিপে উঠে এসেছে যে এবারের নির্বাচনে ভোটারদের কাছে প্রধানতম ইস্যু হলো দুর্নীতি। প্রায় 67.3% ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর স্বচ্ছতা, পরীক্ষা নিরীক্ষা এবং স্বচ্ছতার দিকে তাকাচ্ছে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড় 1 আসনে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলমকে 5,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত 8টার পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সার্জিস আলম এক পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সে সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের লোক সেখানে উপস্থিত হন এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে সার্জিস আলমকে অভিযুক্ত করেন। ঘটনার সময় ওই পথসভায় সার্জিসের সঙ্গে সেখানে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন সহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আকাশ নির্বাচনী আচরণবিধি 17-এর 2 ধারা লঙ্ঘনের দায়ে সার্জিস আলমকে 5,000 টাকা জরিমানা নির্ধারণ করলে তার নির্বাচনী প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব জরিমানায় 5,000 টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। একই সঙ্গে আগামীতে নির্বাচনী সভায় নির্ধারিত সময়ে মাইক ব্যবহারে সতর্ক করা হয়। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আকাশ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ করছি। কেউ লঙ্ঘন করলে বিধি অনুযায়ী জরিমানা করা হচ্ছে। এ বিষয়ে সার্জিস আলমের নির্বাচনী প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচনী পথসভায় এনসিপির প্রার্থী সার্জিস আলম বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় পার হয়ে যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সভাস্থলে এসে আচরণবিধি লঙ্ঘনের দায়ে 5,000 টাকা জরিমানা করেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় আমরা জরিমানার অর্থ সঙ্গে সঙ্গে প্রদান করেছি। একই সঙ্গে আগামীতে নির্বাচনী আচরণবিধি মেনেই সভা পরিচালিত হবে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে কথা জানান তিনি। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও 180 কার্যদিবস ক্ষমতায় থাকবে এবং প্রচারণা যারা চালাচ্ছেন তাদের উদ্দেশ্য অসৎ। এরা কদিন আগেও নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি করার চেষ্টা করেছে। এখন যখন দেখছে নির্বাচন যথাসময়ে হচ্ছে তখন তারা নতুন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির হয়েছে। উপপ্রেস সচিব বলেন, তারা লক্ষ্য করেছেন এ ধরনের অসৎ প্রচারণায় অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন। তবে বাস্তবে এ ধরনের বিভ্রান্তিকর কোনো সুযোগ নেই। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে। রাজনীতিতে স্পষ্ট অবস্থান ও দ্ব্যর্থহীন বার্তা তুলে ধরতে এবারের নির্বাচনী ইশতেহারকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। ইশতেহারের প্রথমাংশের মূল কাঠামো সাজানো হয়েছে 5টিতে হ্যাঁ এবং 5টিতে না, এই 2 ভাগে। বুধবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যার পর রাজধানীর একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারের শুরুতেই হ্যাঁ ও না এই অবস্থানকে গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করা হয়েছে।
কোন কোন বিষয়ে জামাত স্পষ্টভাবে সম্মতি জানায় এবং কোন কোন বিষয়ে তারা আপোষহীন তা পরিষ্কারভাবে তুলে ধরাই এই কাঠামোর উদ্দেশ্য। ইশতেহারের হ্যাঁ অংশে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। অন্যদিকে না অংশে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে দলটির দৃঢ় অবস্থান তুলে ধরা হয়েছে। সরেজমিনে দেখা গেছে ইশতেহার ঘোষণার মঞ্চ সাজানো হয়েছে এই হ্যাঁ না ভাবনাকে কেন্দ্র করে। মঞ্চের নকশা ও ভিজুয়াল উপস্থাপনায় ইশতেহারের এই মূল দর্শন প্রতিফলিত করা হয়েছে, যা দলটির রাজনৈতিক বার্তাকে আরও প্রতীকী ও দৃশ্যমান করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের গোপন নথি প্রকাশের পর বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রায় ৩০ লাখ নথিতে বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তি, রাজনীতিক ও ধনকুবেরের সঙ্গে তার সম্পর্ক এবং যৌন অপরাধের বিস্তৃত বৃত্তান্ত তুলে উঠে এসেছে। তবে এসব নথির মধ্যে 2019 সালের জুলাই মাসে প্রকাশিত একটি দলিল ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, অ্যাপস্টাইন জিন প্রকৌশল ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষের একটি উন্নততর সুপার রেস তৈরির পরিকল্পনা করেছিলেন। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে অবস্থিত অ্যাপস্টাইন জোরো র্যাঞ্চ এই ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখতেন তিনি। তার লক্ষ্য ছিল নিজের বীর্য বা ডিএনএ ব্যবহার করে একই সঙ্গে অন্তত 20 জন নারীকে গর্ভবতী করা এবং এর মাধ্যমে মানবজাতির মধ্যে নিজের জিন ছড়িয়ে দেওয়া। এই র্যাঞ্চেই অতীতে নাবালিকা সহ বহু নারী অ্যাপস্টাইনের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে তার তথাকথিত বৈজ্ঞানিক পরিকল্পনা নিয়ে নতুন করে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে অ্যাপস্টাইনের এই চিন্তাধারা বিজ্ঞানের ভাষায় ট্রান্সহিউম্যানিজম এর সঙ্গে মিল থাকলেও অনেকে এটিকে নাৎসি আমলের ইউজেনিক্স বা সুপ্রজনবিদ্যার আধুনিক রূপ হিসেবে দেখছেন। অভিযোগ রয়েছে, এই উচ্চভিলাষী প্রকল্প নিয়ে অ্যাপস্টাইন একাধিক খ্যাতনামা বিজ্ঞানী ও ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করেছিলেন। নথি অনুযায়ী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিবর্তনগত গতিবিদ্যা কর্মসূচিতে অ্যাপস্টাইন প্রায় 65 লাখ মার্কিন ডলার অনুদান দেন। পাশাপাশি 2011 সালে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ট্রান্সহিউম্যানিস্ট অ্যাসোসিয়েশন $20,000 দান করেছিলেন। অ্যাপস্টাইনের এই পরিকল্পনার কথা শুনে আতঙ্কিত হয়েছিলেন তার আইনজীবী অ্যালান ডারশোভিস্ট। তিনি বলেন, 1930 এর দশকে নাৎসিদের ইউজেনিক্স ব্যবহারের ভয়াবহ ইতিহাসের পর এ ধরনের জেনেটিক ম্যানিপুলেশনের প্রতি অ্যাপস্টাইনের আগ্রহ ছিল অত্যন্ত ন্যাক্কারজনক ও ভয়ঙ্কর। আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ, মার্কিন রণতরী লক্ষ্য করে আগ্রাসীভাবে ছুটে যাচ্ছিল সেটি। বুধবার 4 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরান উপকূল থেকে প্রায় 500 মাইল দূরে ছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সেখান থেকে উড্ডয়ন করা F-35 স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করে ড্রোনটি। রণতরী ও সেখানে থাকা মার্কিন সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে আত্মরক্ষার্থে স্বার্থে নেওয়া হয়েছে এ পদক্ষেপ। কোনো মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি কিংবা কোনো সেনা সদস্য আহতের ঘটনা হয়নি। এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান। একই দিন হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজকে হয়রানির অভিযোগ করেছে ওয়াশিংটন। পরে সামরিক সহায়তায় পরিস্থিতি শান্ত হয় এবং নিরাপদে প্রণালী পাড়ি দেয় ট্যাঙ্কারটি। প্রিয় দর্শক, শেষ করছি আজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।